নির্বাচন সংস্কার কমিশন রিপোর্ট জমা দেওয়ার পর এ বছরের মাঝামাঝি জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে গুলশানের দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। বিএনপি মহাসচিব বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের আয়োজন করার প্রয়োজন নেই। এর ফলে জাতীয় নির্বাচনের আরও বিলম্বিত হবে। মাহবুব সৈকতের রিপোর্ট। স্পষ্ট আমরা সিদ্ধান্ত নিয়েছি। সোমবার রাতে স্থায়ী কমিটির বৈঠকের বিষয় তুলে ধরতে মঙ্গলবার চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। ওই ঘোষণার খসড়াপত্র পেয়েছি, আমরা এই বিষয়ে আলোচনা করেছি, আমরা আরো আলোচনা করছি। প্রক্রিয়া শেষ করে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারের কতদিন সময় নেওয়া উচিত তা নিয়েও কথা বলেন দলের মহাসচিব। ভোটার লিস্ট রেডি, এটা শুধু যে আপনার বেশি দিন লাগার কথা, 1 মাসের মধ্যেই আপনার যদি হালনাগাদ কেউ করতে চায় সেটা করতে পারবে, এটাও ঘোষণা আছে। সবই তো তৈরি আছে এবং নির্বাচন কমিশনে বলেছে যে আমরা রেডি, নির্বাচন করার জন্য আমরা তৈরি আছি। আমরা মনে করি যে এই বছরই মাঝামাঝি সময়, অর্থাৎ আপনার জুলাই আগস্ট এর মধ্যেই নির্বাচন সম্ভব। যে দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝি সময় নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা ব্যবস্থা নিতে পারি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনে বিএনপির কেন মত নেই তারও যুক্তি তুলে ধরেন তিনি। এরকম একটা ক্রিটিক্যাল মোমেন্টে জাতীয় সংসদ নির্বাচন ছাড়া অন্য নির্বাচন করার চিন্তাটা আসে কোত্থেকে? এটা গেল 1 নম্বর। 2 নম্বর, নির্বাচন পেছানোর চিন্তাটাই বা আসে কোত্থেকে? গত 3টা নির্বাচন হতে পারেনি, মানুষ সেই জন্যই তারা নির্বাচনের মধ্য দিয়েই যে গণতন্ত্রের উত্তরণের যে পথ, সেটাকে তারা সুগম করতে চায়। নির্বাচন ইস্যুতে জামাত সহ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা দলগুলোর মধ্যে কোনো বিরোধ নেই বলেও জানান বিএনপির শীর্ষ এই নেতা। আর জামাত ইসলাম যে ইলেকশন পার্থক্য খুব বেশি আছে তো দেখি না। আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন তাদের সকলের সঙ্গে আমরা কথা বলছি, ইতিমধ্যে বলেছি, প্রত্যেকেই তারা একমত যে নির্বাচন দ্রুত হওয়া দরকার। সুতরাং এই ব্যাপারে কোনো দ্বিমত আমাদের মধ্যে নেই। জনদুর্ভোগ বাড়বে মন্তব্য করে নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর ভ্যাট ট্যাক্স এবং গ্যাসের দাম বাড়ানোরও সমালোচনা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা জাতি এখন একটা আপনার অত্যন্ত ক্রান্তিকালে অবস্থান করছি। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শীত বস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, সকল ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার দরকার, কিন্তু সেটা নিয়ে বেশি দেরি করা উচিত হবে না। 17 বছর দেশের মানুষ ভোট দেয়া থেকে বিরত রয়েছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করতে উদ্গ্রীব দেশের মানুষ। গণতন্ত্র যেখানে প্রত্যেকটি মানুষ স্বাধীন থাকবে। শেখ হাসিনার আমলে আমরা কথা বলতে ভয় পেতাম, আমরা ডান দিকে তাকাতে ভয় পেতাম, বাম দিকে তাকাতে ভয় পেতাম। কখন গোয়েন্দা পুলিশ আমাদেরকে গ্রেপ্তার করে কিনা, কখন আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে তুলে নিয়ে যায় কিনা, আমি এই সমাবেশ করতে পারবো কিনা, এর কোনো নিশ্চয়তা ছিল না। আজকে কমপক্ষে সেই নিশ্চয়তা হয়েছে। নির্ভয়ে আমরা এসে কথা বলতে পারছি, আমরা সত্য উচ্চারণ করতে পারছি, আমরা আমাদের বক্তব্য রাখতে পারছি, আমাদের দাবিগুলো আমরা রক্ষা করতে পারছি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সীমার মধ্যে জাতীয় সংসদ সহ অন্যান্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। আর নির্বাচন কমিশন টেকনিক্যাল সাপোর্ট চাওয়ায় ইসিতে ইউএনডিপির সদস্যরা অস্থায়ী অফিস করছেন বলে জানিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। লক্ষ্য একটাই, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সহায়তা করা। বিস্তারিত আবু সাইদুর রিপোর্টে। রিপোর্টটি আমাদের হাতে এসে এখনো পৌঁছাবা মাত্রই আমরা আবার জানানোর চেষ্টা করব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন,
পরবর্তীতে যারাই ক্ষমতায় আসবে তারা তরুণ প্রজন্মের ভাষা বুঝতে ব্যর্থ হলে আওয়ামী লীগের মতো পরিণতি হবে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হবে না যারা বলে তারা আওয়ামী লীগের ফ্যাসিবাদের ইন্ধনে ছিল। আওয়ামী লীগের ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রত্যেকটি নেতাকর্মীকে বিচারের আওতায় আনতে হবে। সকালে চাষারায় কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যৌথ উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। আপনারা যদি এই তরুণ প্রজন্মের কথা আপনারা বুঝতে ব্যর্থ হন, আওয়ামী লীগের যে পরিণত হয়েছে, পরবর্তীতে যারাই নীতি নির্ধারণের পর্যায়ে আসবে, এই তরুণ প্রজন্মের ভাষা যদি আপনারা বুঝতে ব্যর্থ হন, তাহলে আওয়ামী লীগের পরিণতির মতোই আপনাদের পরিণতি হবে। দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সমস্ত বিনিয়োগ প্রচার সংস্থাকে এক ছাতার নিচে আনার পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার কোরিয়ান ওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাং সাং এবং অন্য শীর্ষস্থানীয় বিদেশি বিনিয়োগকারীরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। কিহাং সুং, যার দক্ষিণ কোরিয়ার কোম্পানি বাংলাদেশ থেকে সবচেয়ে বড় রপ্তানিকারক, বেশ কয়েকটি বিষয় উত্থাপন করে দেশে বৃহৎ আকারের বিনিয়োগের অবস্থার উন্নতি করার জন্য অনুরোধ করেন তিনি। এ সময় কিহাং সুং কেপিজেডের সঙ্গে জড়িত দীর্ঘদিনের সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকারের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেন। ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে কাল রায় ঘোষণা করবেন আপিল বিভাগ। আজ প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানি শেষে রায়ের জন্য এদিন ধার্য করেন। মামলায় খালেদা জিয়া সহ সকল আসামি ন্যায় বিচার পাবে বলে আশা প্রকাশ করছেন খালেদা জিয়ার আইনজীবীরা। সাইদুর রহমান আবিরের বিশেষ রিপোর্ট। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে বুধবার রায় ঘোষণা করবেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানি শেষে রায়ের জন্য এই দিন ধার্য করেন। এই মামলায় খালেদা জিয়া সহ সকল আসামি ন্যায় বিচার পাবে বলে আশা প্রকাশ করেছেন খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। আদালতের শুনানি শেষে তিনি বলেন, ব্যক্তিগত ও রাজনৈতিক প্রতিহিংসায় বিএনপি ও জিয়া পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের করে। জিয়া পরিবারকে ভিকটিম করার জন্য ম্যালিশিয়াসলি এই মামলাটা দায়ের করা হয়েছিল। মামলা দায়ের করা হয়েছিল আউট অফ পলিটিক্যাল গ্রাজ, ব্যক্তিগত জিঘাংসা, রাজনৈতিক প্রতিহিংসার কারণে। এই মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সহ অপরাপর সকল আসামি আগামীকাল ন্যায় বিচার পাবেন ইনশাল্লাহ। এ সময় জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবদিন বলেন, খালেদা জিয়া যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেজন্য উচ্চ আদালত সাজার রায় বাড়িয়েছিল। এফআইআরের মধ্যে এমন কিছু ত্রুটি ছিল যে জিনিসগুলো যদি আইনগতভাবে বিচার বিশ্লেষণ করা হতো তাহলে বেগম খালেদা জিয়া নিম্ন আদালত থেকেই খালাস পেতেন। 2024 সালের 11 নভেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে খালেদা জিয়া লিভ টু আপিল মঞ্জুর করেন আপিল বিভাগ। একই সঙ্গে খালেদা জিয়াকে দেয়া 10 বছরের সাজা স্থগিত করেন আদালত। পাশাপাশি আপিলের সারসংক্ষেপ 2 সপ্তাহের মধ্যে দাখিল করতে নির্দেশ দেন সর্বোচ্চ আদালত। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সব রিপোর্ট আগামী শুক্রবারের মধ্যে পাওয়া যাবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন। বেগম খালেদা জিয়া তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান তিনি। স্থানীয় সময় সোমবার হাসপাতালের সামনে গণমাধ্যম কর্মীদের সব কথা জানান ডক্টর জাহিদ হোসেন। তিনি জানান, পারিবারিকভাবে সান্নিধ্য ও হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন খালেদা জিয়া। চলছে ভিডিও থেরাপি। বেগম জিয়া এখন হাঁটতে পারছেন, শারীরিক অবস্থা উন্নতির দিকে। এদিকে দলীয় চেয়ারপারসন খবর নিতে যুক্তরাজ্যে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি হাসপাতালের সামনে ভিড় জমিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। হেপাটোলজি, গ্যাস্ট্রেন্টোলজি,
এবং লিভার ট্রান্সপ্ল্যান্ট ইন্টেনসিভিস্ট সহ বিভিন্ন বিষয়ে চিকিৎসকরা ওনাকে প্রতিদিনই ওনার স্বাস্থ্য পরীক্ষা করছেন এবং সেই অনুযায়ী পরীক্ষার রিপোর্টের উপর ভিত্তি করে কিছু কিছু বায়োকেমিক্যাল টেস্টও করানো হয়। তার উপর ভিত্তি করে পরবর্তীতে ওনারা কিছু চিকিৎসার মধ্যেও বাংলাদেশের চিকিৎসা যা চলতেছিল তার সাথে সাথে পরিবর্তনও কিছু এনেছেন এবং ফিজিওথেরাপিস্টরাও অত্যন্ত দক্ষতার সঙ্গে তাদের কাজ করছেন। 10 ট্রাক অস্ত্র আটকের ঘটনায় অস্ত্র আইনের মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবু সহ 5 জনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বাতিল করা হয়েছে যাবজ্জীবন সাজার রায়। মঙ্গলবার বিচারপতি মুস্তাফা জামান ইসলাম ও বিচারপতি নসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। ফলে কারাগার থেকে মুক্তি পেতে লুৎফুজ্জামান বাবরের আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। তবে কারাগারে আদেশ না পৌঁছানোয় মঙ্গলবার তার মুক্তি হয়নি বলে জানা গেছে। এ মামলায় খালাস পাওয়া অন্য ব্যক্তিরা হলেন রেজাকুল হায়দার চৌধুরী, নুরুল আমিন, মহসিন তালুকদার ও এনামুল হক। এছাড়া যাবজ্জীবনের পরবর্তীতে উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকে 14 বছর এবং 10 বছর করে সাজা দেওয়া হয়েছে আকবর হোসেন, লিয়াকত হোসেন, হাফিজুর রহমান ও শাহাবুদ্দিনকে। সাক্ষীরা এসে পরস্পর বিপরীতধর্মী বক্তব্য দিয়ে বলেছেন, একজন আরেকজনের বিরুদ্ধে বলেছেন যে তদন্ত যে রিপোর্ট সাবমিট করেছেন একজন জানেন আরেকজন জানেনই না, যারা নাকি কমিটির মেম্বার ছিলেন। ফলে এই কন্ট্রাডিক্টরি রিপোর্টগুলো তিনি আমলে নিয়েছেন, 5 জনকে জেলে নিয়েছেন। এই কথার কোনো সত্যতা খুঁজে পাওয়া যায় নাই, এই জন্যই তাকে সাজা দেওয়া হয়েছে। তিনি জেল থেকে বলেছেন যে তাকে এইভাবে রাজনৈতিকভাবে হেনস্থা করার প্রধান কারণ ছিল তিনি তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত একজন মন্ত্রী ছিলেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সীমার মধ্যে জাতীয় সংসদ সহ অন্যান্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ। আর নির্বাচন কমিশন টেকনিক্যাল সাপোর্ট চাওয়ায় ইসিতে ইউএনডিপি সদস্যরা অস্থায়ী অফিস করছেন বলে জানিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। দর্শক, এই রিপোর্টটি আমাদের কাছে প্রক্রিয়াধীন ছিল, এটি হাতে পেয়েছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। মঙ্গলবার থেকে নির্বাচন কমিশনে অফিস শুরু করেন ইউএনডিপির সদস্যরা। প্রথম দিনের শুরুতেই তারা বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে। এরপর 4 কমিশনার ও সচিবদের সাথে আরেক দফা বৈঠকে বসেন ইউএনডিপির সদস্যরা। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। এ সময় তিনি জানান, জাতীয় নির্বাচনের জন্য টেকনিক্যাল সাপোর্ট ও প্রশিক্ষণ দিতে নির্বাচন কমিশন তাদের অনুরোধ করেছে, আর সে কারণেই নির্বাচন কমিশন সচিবালয়ে অফিস করেছেন তারা। জাতীয় নির্বাচনের জন্য টেকনিক্যাল সাপোর্ট ও প্রশিক্ষণ দিতে নির্বাচন কমিশন আমাদের অনুরোধ করেছে, আর সেই কারণেই নির্বাচন কমিশন সচিবালয়ে অফিস করেছি আমরা। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, ইউএনডিপির কাছে হার্ডওয়্যার ও সফটওয়্যারের বিষয়ে টেকনিক্যাল এবং প্রশিক্ষণ বিষয়ক সাপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। আমাদের সাথে কথা বলার পাশাপাশি ওনারা আরও যে স্টেক হোল্ডার্সরা আছেন তাদের সাথেও কথা বলে ওনারা 10 দিনের ভিতরে একটা প্রস্তাবনা নিয়ে আমাদের সাথে আবার আসবেন। জাতীয় নির্বাচন সহ অন্যান্য নির্বাচন প্রধান উপদেষ্টা দেয়া সময়সীমার মধ্যে অনুষ্ঠিত হবে বলে জানান নির্বাচন কমিশনের এই সিনিয়র সচিব। আমাদের প্রস্তুতিটা হচ্ছে প্রধান উপদেষ্টা মহোদয় যে উইন্ডোটা দিয়েছেন সেই উইন্ডো নিয়ে আমরা কাজ করছি। আর এদিকে জাতীয় নির্বাচনে ইউএনডিপি কোনো পর্যবেক্ষক পাঠাবে কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানান গোয়েন লুইস। So the election commission have already sent a request letter. That's why we're here. ইউএনডিপির কোনো পর্যবেক্ষক পাঠাবে কিনা সে বিষয়ে পরে সিদ্ধান্ত। Finished in 10 days or so, we'll come back here and present what we found to the election commission. আবু সেতপু, মাই টিভি, ঢাকা। প্রায় 23 বছর আগে রাজধানীতে খুন হওয়া বিজ্ঞাপনের মডেল সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি হত্যা মামলায় একমাত্র আসামি জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভিকে খালাস দিয়েছেন আদালত। দুপুরে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোসাম্মদ শাহিনুর আক্তার এ রায় ঘোষণা করেন। মামলার নথি থেকে জানা যায়, কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদীর 1 নম্বর চিনমৈত্রী সেতুর নিচে 2002 সালের 10 নভেম্বর রাতে মডেল তিন্নির মরদেহ পাওয়া যায়। তদন্তে প্রাথমিকভাবে জাতীয় পার্টির সাবেক সাংসদ গোলাম ফারুক অভিযুক্ত হলেও পুলিশ তাকে ধরতে পারেনি। অভির অনুপস্থিতিতে 2010 সালের 14 জুলাই ঢাকার 7ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ তিন্নি হত্যা ও মরদেহ গুম সংক্রান্ত মামলায় অভির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এবার মাই টিভি বিশেষ সংবাদ।
বাজারে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় নিম্ন আয়ের মানুষের মাঝে নাভিশ্বাস উঠছে। কাঁচা বাজার সহ চাল, তেল, ডাল, চিনি, আটা, ময়দার দাম ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় বাজারে গিয়ে স্বস্তি পাচ্ছেন না সাধারণ মানুষ। হঠাৎ করে বেড়ে যাওয়া আলু, পেঁয়াজ ও রসুনের দামও ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। এদিকে চালের বাজারও দাম বৃদ্ধির ছোঁয়া লেগেছে। কিভাবে চলছে নিম্নবিত্তদের জীবন, তাই নিয়ে সাইদুর রহমান আবিরের বিশেষ রিপোর্ট। রাজধানীর তেজগাঁয়ের ৭ রাস্তা মোড়ের ঠিক যে প্রধান সড়ক রয়েছে সেই সড়কের এই ফুটপাথে প্রতিদিন দুপুরে এই অসংখ্য খেটে খাওয়া মানুষ এখানে এসে জড়ো হয়। আর উদ্দেশ্য হচ্ছে তারা দুপুরের একবেলা খাবার খাবে এখানে। কারণ এই খেটে খাওয়া মানুষগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে পরিশ্রম করে উপার্জন করে, সেই উপার্জন দিয়ে কোনোভাবেই তারা পরিবারের প্রত্যেকটি সদস্যের খাবার নিশ্চিত করতে পারে না। আর এর অন্যতম কারণ হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতিতে কেমন আছেন এই খেটে খাওয়া মানুষগুলো? একবেলাও খাই, কোনোদিন 2 বেলাও খাই। বাজারে তো সব কিছুর দাম। নবী চলতে হয় কষ্ট, এক বেলা খায় আরেক বেলা না খায় আরো সমস্যা হইব সামনে, যে অবস্থা দেখা যাইতেছে। কষ্ট হইলেও এখন থাকা লাগবে, এখন জীবনটাই তো কষ্ট। আগে ইনকাম করতাম 1000 বলছে, এখন নয় 400-500। বাসা ভাড়া দিবার গেলে তো না খায় থাকতে হবে, গ্যারেজে থাকি, কি করুন। পরিবার চালাইতে কষ্ট হয়, নিজে চলতে কষ্ট হইতাছে, কষ্ট হয় দিকেই তো আজকে এই অবস্থা। চলিয়ে যেভাবে টুকটাক করে সংসার কোনো মতো, এভাবে তার জীবন চলে না। এরকম চলতে থাকলে তো দেশ পুরো ঢাইশ হয়ে যাবে। একটি মানুষের প্রতিদিনের যে মৌলিক চাহিদা রয়েছে সেই চাহিদাটুকু মেটাতেও হিমশিম খেতে হচ্ছে রাজধানীর নিম্নবিত্ত মানুষগুলোর। রাজধানীতে যারা দিনমজুর রয়েছেন তারা একটি হিসেব তুলে ধরেছেন প্রতিদিনের আয় এবং ব্যয়ের, যেখানে নেই কোনো সামঞ্জস্যতা। পরিবারের প্রতিটি সদস্য প্রতিদিন দিনমজুর হিসেবে কাজ করলেও দিন শেষে তারা 3 বেলা খাবার এবং থাকার খরচ নিশ্চিত করতে পারছেন না এই রাজধানীতে। দ্রব্যমূল্যের কষাঘাতে অনেকটাই হতাশাগ্রস্ত এই মানুষগুলো। 3 বেলা খাওয়া অনেক কঠোর। 2 কেজি বোতল টুকাইলে বেশি মাত্র 60 টাকা। তো ইহতে চাইলি কেন না, ঘর ভাড়াই দিব না খাম। নুন আনলে তেল নেওয়া যায় না, তেল নিলে চাল নেওয়া যায় না। মনে করেন যে পয়সা কামাই করি, পয়সা দিয়ে সংসার চালার মতো না, সংসার চালানো যায় না, সম্ভব না, অসম্ভব হয়ে যায়। বিষম অসুবিধার মধ্যে পড়ে যাবো। বাজার তো এখন চড়া, আগে বলে সরকারে চুরি করে খাইছে, এখন চুরিটা করে কেটাই দিতে বুঝতে পারতেছি না। সবার আগে আপনাদের জন্য দোয়া করলাম যেন আল্লাহ পাক আপনাদের হেফাজত করে। বাংলাদেশে প্রথম আপনারা একটা রিক্সা চালকের খরচ আর ইনকাম হিসাবে জাতির সামনে তুলে ধরার জন্য আপনারাই প্রথম জিজ্ঞাসা করলেন। আমাদের জীবন হলো একদম নির্বিশ্বাস, আমরা যে কিভাবে যানজট হলে তো কাজই করতে পারতাছি না। দ্রব্যমূল্য সর্বস্তরে ক্রেতাদের নিয়ন্ত্রণে আনতে যথাযথ উদ্যোগ নেওয়া হয়েছে বলে ইতিমধ্যেই বারবার জানিয়েছেন বর্তমান সরকারের সংশ্লিষ্ট দপ্তরসমূহ। তবে সেই উদ্যোগ বাস্তবায়নের যে গতি, সেই গতি যদি আরও বেগবান করা যেত তাহলে এই সমস্যা কিছুটা হলেও সমাধান হওয়া শুরু করত। পাশাপাশি দীর্ঘদিনের যে একটি চিহ্নিত সমস্যা এই দ্রব্যমূল্যের জন্য, সেটি হচ্ছে সিন্ডিকেট এবং অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য। তাদের বিরুদ্ধে কঠোর এবং দৃশ্যমান ব্যবস্থা এবং সংশ্লিষ্ট যারা আছেন তারা যদি আরও আন্তরিক এবং কঠোর হতো এ বিষয়ে, তাহলে কিছুটা হলেও এই সমস্যার সমাধান করা যেত, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা, সংশ্লিষ্টরা এবং ভুক্তভোগীরা। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই, পরিস্থিতি স্থিতিশীল আছে, কাঁটাতারের বেড়া দেওয়া বন্ধ রয়েছে। আগামী মাসে বিজিবি ও বিএসএফ এর মধ্যে ডিজি পর্যায়ে বৈঠকে বিষয়টি আলোচনা হবে। তিনি আরও বলেন, ভারতের সাথে যেসব অসম চুক্তি আছে সেগুলো নিয়েও আলোচনা হবে। দুপুরে ময়মনসিংহ নগরী সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে সশস্ত্র বাহিনী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কৃষি মন্ত্রণালয়ের ময়মনসিংহ অঞ্চলের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আর যেই সব ডিলাররা এর সাথে জড়িত হবে তাদের এই দেখবেন এই আগামী মাসে থেকে তাদের ডিলারশিপও চলে যাবে, তাদের কোনো অবস্থায় তাদের ছাড় দেওয়া হবে না।
চাঁদাবাজ ও স্বৈরাচারের দোসরদের এদেশে স্থান হবে না বলে মন্তব্য করেছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। 18 বছর যে অপমান সহ্য করা হয়েছিল, 5 আগস্টের পর সে অবস্থা থেকে পুলিশ মুক্ত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ কাজ করে যাচ্ছে, সকলের সহযোগিতা প্রয়োজন। সব সন্ত্রাসীকে আইনের আওতায় নিয়ে আনা হবে বলেও জানান ডিবির এই কর্মকর্তা। স্বৈরাচারের দোসরদের স্থান এ দেশে হবে না। তারা যতই চক্রান্ত করুক না কেন, পুলিশ তাদের কঠোর হস্তে দমন করবে।